আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইউনিক স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নাম হচ্ছে সমাস, যেটা আমাদের পুরো ছাত্র জীবন কিন্তু আমাদের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে, যেটা আমরা খুব ছোটবেলা থেকে পড়ে আসতেছি। কিন্তু যদি আমাদেরকে যে পর্যায়ে আসি না কেন, আমরা যদি ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্যান্ডিডেট হই অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হই, কিন্তু আমাদেরকে এখনো যদি সমাস নির্ণয় করতে দেয় আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে কেন? কারণ আমরা এতদিন পড়েছি, মুখস্থ করেছি অথবা পরীক্ষার জন্য পড়েছি শুধুমাত্র। আজকে কিন্তু আমরা অ্যাডমিশনের এই পর্যায়ে এসে অন্তত আমরা নিজেদের জন্য পড়ব কিভাবে কোন শব্দটা কোন সমাস হয়েছে, এখানে আদৌ কি সমাস ব্যবহার করা হয়েছে কিনা, এই ব্যাপারগুলো যদি আমরা লক্ষ্য করতে যাই তাহলে আমাদের জন্য ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি সমাসটা যদি আমি আলোচনা করতে যাই, এক্ষেত্রে সমাস শব্দের অর্থ যদি আমি বিবেচনা করি, আমি তিনটা অর্থ এখানে দাঁড় করালাম। সমাস শব্দের অর্থ আমি মিলন লিখলাম, সংক্ষেপণ, আরেকটা হচ্ছে দুই বা ততোধিক পদকে একপদীকরণ। আমি তিনটা অর্থ দিয়েছি। এই অর্থগুলো দিয়েই আমি তোমাদের কাছে তিনটা সমাসের সংজ্ঞা বানাবো। এক্ষেত্রে দেখো, সমাস মানে হচ্ছে মিলন, কিন্তু আমরা ব্যাকরণের আরেকটা পরিভাষা পড়েছি যেটা শব্দের অর্থ হচ্ছে মিলন, সন্ধি। আমরা পড়েছি সন্ধি মানেও মিলন, আবার সমাস মানেও মিলন। তাহলে এখানে একটা ছোটখাটো দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে, এই সন্ধি মিলাবে অবশ্যই অবশ্যই বর্ণকে, অর্থাৎ বর্ণের সাথে এটা কাজ কারবার, বর্ণ বা ধ্বনির সাথে কাজ কারবার। কিন্তু সমাস মিলাবে শব্দকে অথবা পদকে, গোটা গোটা শব্দ অথবা পদকে মিলাবে, যার কারণে সমাসটা আলোচনা করা হয় ব্যাকরণের শব্দ তত্ত্বে, আর সন্ধিকে আলোচনা করা হয় ধ্বনি তত্ত্বে। তাহলে এই দুইটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ হওয়ার কোনো অপেক্ষা রাখি নাই আমি, কারণ সমাস হচ্ছে শব্দ তত্ত্বে আলোচনা করা হবে, কারণ এটার কাজ কারবার হচ্ছে শব্দ অথবা পদকে নিয়ে। আর সন্ধি মিলন করবে বর্ণ অথবা ধ্বনিকে, তাহলে এটা ধ্বনি তত্ত্ব আলোচনা করা হবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু সন্ধি না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি সমাস। তাহলে সমাস কাকে মিলন করবে? শব্দকে। তাহলে আমরা এখানে কয়েকটা শব্দ অর্থ লিখলাম। সমাস শব্দের অর্থ মিলন লিখলাম, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা সংক্ষেপ করা লিখলাম, দুই বা ততোধিক। মিলন করার জন্য আমাদেরকে টুলস থাকতে হবে, উপকরণ থাকতে হবে, যে কোনো দুইটাকে আমরা একটা করতে পারবো। তাহলে দুই থাকুক অথবা দুইয়ের অধিক থাকুক, এমন শব্দ বা পদকে যদি একটা পদে নিয়ে আসা হয় সেটাকে সমাস বলে। দুই বা ততোধিক পদকে যদি এক পদে সংক্ষেপ করা হয় সেটাকে সমাস বলে। দুই বা ততোধিক পদকে এক পদে মিলন করাকেও সমাস বলে। তাহলে আমি সমাসের অর্থ বললাম কয়টা? তিনটা। সমাস শব্দের অর্থ মিলন, তাহলে একটা সংজ্ঞা হয়ে যাক, দুই বা ততোধিক পদকে এক পদে মিলন করাকে কি বলে? সমাস। আরেকটা অর্থ বললাম সংক্ষেপণ, দুই বা ততোধিক পদকে এক পদে সংক্ষেপ করাকে কি বলা হয়? সমাস। আরেকটা অর্থ বললাম দুই বা ততোধিক পদকে একপদীকরণ। তাহলে আমরা বলতে পারি দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকেও কি বলা হয়? সমাস। আমি এখানে একটা শব্দ লিখেছি ঘরে, আরেকটা শব্দ লিখেছি আশ্রিত, আরেকটা শব্দ লিখেছি জামাই। তাহলে আমাদের এখানে পদ বা শব্দের সংখ্যা হচ্ছে তিনটি। কিন্তু আমি যখন সমাসবদ্ধ শব্দ করে ফেললাম তখন একটি মাত্র শব্দে নিয়ে আসলাম, শব্দটার নাম হচ্ছে কি? একটা শব্দ, ঘর জামাই। তাহলে গড়ে, আশ্রিত, জামাই, তিনটা শব্দকে আমি কয়টা শব্দের মধ্যে মিলন করলাম? একটা শব্দের মধ্যে। তাহলে এই মিলন সংক্ষেপ করাকে সমাস বলে। দেখো, দুই বা ততোধিক পদকে, এখানে দুইটার চেয়ে বেশি পদ আছে। এখানে গড়ে, আশ্রিত, জামাই, পদের সংখ্যা হচ্ছে তিনটি। এই দুই বা ততোধিক পদকে এক পদে মিলন করেছি, এই এক পদটাকে বলা হয় সমাসবদ্ধ শব্দ। সুতরাং গড় জামাইটা হচ্ছে এখানে সমাসভাবে গঠিত হয়েছে। তাহলে দুই বা ততোধিক পদকে এক পদে সংক্ষেপ করাকেও সমাস বলে, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকেও সমাস বলে। তাহলে আমরা সমাজের সংখ্যা পাইলাম কয়টা? তিনটা। তাহলে এখানে সমাজের মূল কাজটা কি? সমাজের মূল কাজটা আমরা গভীরভাবে লক্ষ্য করলে খেয়াল করতে পারবো যে কি শব্দ থাকবে অনেকগুলা। দেখেন এখানে কিন্তু তিনটা শব্দ, আমি তিনটা শব্দ দিয়ে না বলে যদি একটা শব্দ দিয়ে বলি, এক্ষেত্রে আমার ভাষার একটা ওজনটা বৃদ্ধি পাবে, শ্রুতি মাধুর্যতা বেশি বৃদ্ধি পাবে, আর একটা হচ্ছে উচ্চারণে সহজ হয়ে যাবে। মনে করো আমি তোমাদেরকে একটা বাক্য বললাম, ঘরে পালিত জামাই বিলাত হইতে ফেরত এসে সিংহ চিহ্নিত আসনে বসলেন। আমি একটি বাক্য বলেছি, এটা কি রকম? সিংহ চিহ্নিত আসনে বসলেন কে? বিলাত হইতে ফেরত ঘরে আশ্রিত জামাই অথবা রাজার পুত্র
সিংহাসনে বসলেন। এইভাবে না বলে আমি এখানে গুলিয়ে ফেলছিলাম। কিরকম দেখো, আমি বললাম যে গড়ে আশ্রিত জামাই না বলে যদি গড় জামাই বলি, বিলাত হইতে ফেরত না বলে যদি আমি বিলাত ফেরত বলি, অথবা সিংহ চিহ্নিত আসন না বলে সিংহাসন যদি বলি, আমাদের শুনতেও ভালো লাগছে, উচ্চারণে সহজ হচ্ছে এবং আমাদের ভাষাটা, বাংলা ভাষাটা একটা ওজন পাচ্ছে। আমি গত ক্লাসে বলেছিলাম, উপসর্গের ক্লাসে বলেছিলাম, বাংলা সাহিত্যের চারটা পরিভাষা আছে যেগুলো নতুন নতুন শব্দ গঠন করতে পারে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে উপসর্গ, 2 নাম্বার হচ্ছে সমাস, 3 নাম্বার হচ্ছে সন্ধি, 4 নাম্বার হচ্ছে প্রত্যয়। তাহলে আমরা বুঝতে পারলাম সমাসের সাহায্যে আমরা কিন্তু নতুন নতুন শব্দ পাচ্ছি। একসময় বাংলা সাহিত্যে গড় জামাই শব্দটা ছিল না, শব্দগুলো ছিল এগুলাই, গড়ে, পালিত বা আশ্রিত বা জামাই, এগুলো শব্দ ছিল। কিন্তু আজকে আমি খুব সুন্দর একটা শব্দের ভিতর পাইলাম, এই 3টা শব্দকে একটা শব্দের ভিতর পাইলাম, কার সাহায্যে? সমাসের সাহায্যে। তাহলে সমাসের মূল কাজটা কি? নতুন শব্দ গঠন করা এবং উচ্চারণের সুবিধা দেয়া এবং শ্রুতি মাধুর্যতা বাড়াইয়ে আমার ভাষার ওজনটাকে বৃদ্ধি করাটাই হচ্ছে সমাসের মূল কাজ। সমাসটা যখন আমি ভাঙবো, আমাদের পরীক্ষায় মনে করে এই শব্দটা দেয়া থাকবে, অথবা একটা শব্দ দেয়া আছে, শব্দটার নাম হচ্ছে কি? ঝালমুড়ি। এবার এই শব্দটাকে কি করতে বলা হচ্ছে? ব্যাস বাক্য করতে বলা হচ্ছে। তাহলে ব্যাস বাক্য কাকে বলে? তাহলে যেটা সমাসবদ্ধ শব্দ আছে, যেটাকে সমাসবদ্ধ পদ বলা হয় অথবা সমস্ত পদ বলা হয়, সমস্ত পদকে ভাঙলে আমরা যেসব অংশগুলো পাবো সেগুলোকে বলা হয় ব্যাস বাক্য। খেয়াল করো, ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে আমি যদি ঝালমুড়ি শব্দস্থ পদটাকে যদি ভাঙি, 3টা পদ পাবো, ঝাল মিশ্রিত মুড়ি। তাহলে আমি ঝাল মিশ্রিত মুড়ি না বলে যদি ঝালমুড়ি বলি, আমার ভাষাটা শুনতে ভালো লাগবে, আমার ভাষাটার একটা ওজন বৃদ্ধি পাবে, উচ্চারণের সুবিধা হবে এবং আমরা নতুন একটা শব্দ পাইলাম, সেটা কি? ঝালমুড়ি। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ঝালমুড়িকে বলবো আমরা সমস্ত পদ এবং ঝাল মিশ্রিত মুড়িকে বলবো আমরা ব্যাস বাক্য। এখানে যেভাবে আমরা বললাম ঘর জামাই একটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, কিন্তু গড় জামাইকে যখন আমি ভেঙে 3টা শব্দ পাইলাম, এই 3টাকে আলাদা আলাদা না বলে একসাথে বলে ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। এই ক্ষেত্রে আমরা আরো কিছু পরিভাষা পড়বো। পূর্বে যেটা থাকে সেটাকে পূর্বপদ বলা হয় এবং মাঝখানে যেটা থাকে সেটাকে মধ্যপদ বলা হয়, পরে যেটা থাকে সেটাকে পরপদ বা উত্তরপদ বলা হয়। তাহলে আমরা কিন্তু খেয়াল করলে একটা জিনিস দেখবো, এটাকে ভাঙার পর আমরা 3টা অংশ পেয়েছি। যেটা পূর্বে থাকে বা প্রথমে থাকে সেটাকে পূর্বপদ বলা হয়, যেটা পরে থাকে সেটাকে পরপদ অথবা উত্তরপদ বলা হয়। তাহলে মধ্যপদ কোনটাকে বলা হয়? মধ্যপদ বলা হয় এমন একটা শব্দকে যেটা কিন্তু এখানে ব্যবহার হয় নাই, ঠিক আছে, যেটা কিন্তু কোনো অব্যয় হিসেবে গণনা করা যাবে না। আমি একটা উদাহরণ দিলে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে লিখেছি হজযাত্রা, আমি একটা শব্দ লিখেছি, এটাকে যদি আমি ব্যাস বাক্য করি সমস্ত পদটাকে, আমি 3টা শব্দ পাইলাম, হজের জন্য যাত্রা। এক্ষেত্রে যদি আমি সমস্ত পদ বলি, এটাকে বলবো ব্যাস বাক্য। বললে হজের জন্য যাত্রা, 3টাকে বলবো। এখানে পূর্বপদ কোনটা? হজের। পরপদ কোনটা? যাত্রা। তাহলে এখানে মধ্যপদ কোনটা? তোমরা সবাই বলবো যে মধ্যপদ, কিন্তু জন্য মধ্যপদ হবে না, কারণ জন্য একটা অব্যয়, যেগুলোকে ইংরেজিতে প্রিপোজিশন বা কনজাংশন বলা হয়। এগুলো যদি বাংলায় ব্যবহৃত হয়, ও, এবং, আর, জন্য, নিমিত্ত, তরে, হতে, থেকে, চেয়ে, এগুলো যদি বাংলা সাহিত্যে ব্যবহৃত হয়, এগুলোকে কখনো মধ্যপদ হিসেবে গণনা করা হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আশ্রিত শব্দটা কোনো অব্যয় হয় নাই, যার কারণে এটা মধ্যপদ হয়েছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবার সমান পদ আমরা কোনগুলোকে বিবেচনা করব? সমস্ত পদ যেটা আছে সেটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, 2টা অংশ পাবো। যে 2টা অংশ পাবো সেই 2টাকে সমান পদ বলা হয়। যেমন দেখো, এই 2টা শব্দই কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। আশ্রিত শব্দের কোনো অস্তিত্বই কিন্তু এই শব্দের মধ্যে নেই। আশ্রিতটা মধ্যপদ, কিন্তু এটা সমান পদ নাই। কেন? এই শব্দটা সমস্ত পদের মধ্যে ব্যবহৃত হয় নাই, অথবা সমস্ত পদকে আমি সন্ধি বিচ্ছেদ করলে এই শব্দটা পাবো না বলে এটা সমান পদ না। যে 2টা পেয়েছে এই 2টাকে সমান পদ বলা হয়। আশা করি এই সমাসের ক্ষেত্রে যেসব পরিভাষা ইউজ করা হয় সেগুলো তোমরা বুঝতে পেরেছো। সমস্ত পদ বলা হয়, আমি আরেকবার বলছি, সমস্ত পদ বলা হয় গোটা শব্দটাকে। ওটাকে বাংলে যে অংশগুলো পাবো সেগুলোকে বলা হয় ব্যাস বাক্য। প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় পূর্বপদ, পরে যেটা থাকে সেটাকে বলা হয় পরপদ। আর যদি মাঝখানের শব্দটা যদি কোনো অব্যয় না হয়, প্রিপোজিশন না হয়, সেক্ষেত্রে সেটাকে বলা হয় মধ্যপদ। যে 2টি শব্দ এখানে ব্যবহৃত হয়েছে এই 2টিকে আবার বলা হয় সমান পদ। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা পড়বো সমাসের
প্রাথমিকভাবে সমাজ কত প্রকার এবং এগুলো কি কি। আমরা যদি সমাজকে যদি প্রধানত যদি বিবেচনা করি, সমাজ প্রধানত হচ্ছে 6 প্রকার, আমরা যেটা আগে থেকেই জানতাম। কিন্তু অপ্রধান সমাজ কয় প্রকার, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলতে হবে অপ্রধান সমাজ 2 প্রকার। কি কি? প্রাদি সমাজ এবং ইত্য সমাজ। ঠিক আছে, প্রধান সমাজ 6 প্রকারকে আমি একটি কবিতার মধ্যে বলার চেষ্টা করেছি। কেন বলেছি? কারণ যাতে সিরিয়ালে তোমাদের মনে থাকে এবং কোনটার কি কাজ প্রাথমিকভাবে যেন আমরা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমি সমাজকে 6 প্রকারকে একটা কবিতার মধ্যে বলতে গেলে, ও এবং আর দ্বন্দ্ব করে যে সে কর্মধারয়, প্রথমে অব্যয় অব্যয়ীভাব, বহুব্রীহিতে মিলের অভাব, তৎপুরুষে বিভক্তি নয়, সমাহারে দ্বিগু হয়। সেক্ষেত্রে আমি কিন্তু 6টা শব্দকে আমি কিন্তু মার্ক করেছি। তাহলে সমাস 6 প্রকারের প্রথম প্রকারে কি কি বলা হয়? দ্বন্দ্ব সমাস, 2 নম্বর কর্মধারায়, 3 নম্বর অব্যয়ীভাব, তারপর হচ্ছে 4 নম্বর বহুব্রীহি, 5 নম্বরে তৎপুরুষ, 6 নম্বরে হচ্ছে দ্বিগু সমাস। তাহলে সমাস প্রধানভাবে যদি বলা হয় সমাস কয় প্রকার, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 6 প্রকার। তাহলে কি কি যদি বলা হয়? দ্বন্দ্ব সমাস, কর্মধারায়, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি, দ্বিগু। আর যদি অপ্রধান সমাস কত প্রকার যদি জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে আমরা বলবো 2 প্রকার। তাহলে এগুলো কি কি? প্রাদি সমাস আর একটা হচ্ছে নিত্য সমাস। তাহলে আমি কেন কবিতার আকারে বললাম? আমি তো এভাবেই বলতে পারতাম যে দ্বন্দ্ব সমাস, কর্মধারায় সমাস, অব্যয়ীভাব সমাস। কারণ আমি বলেছি একটা কারণে, যখন তোমরা কোন সমাসকে ভাঙবা, ব্যাস বাক্যের মধ্যে যদি ও অথবা এবং অথবা আর থাকে, তাহলে চোখ বন্ধ করে বলতে পারো যে এটা দ্বন্দ্ব সমাস। আর যদি ব্যাস বাক্যের মধ্যে যে অথবা সে থাকে অথবা দুটেই থাকে, সেক্ষেত্রে এটাকে বলবো যে কর্মধারায়। প্রথমে যদি অব্যয় থাকে, অব্যয়টি যদি উপসর্গ হয়, সেক্ষেত্রে এটা অব্যয়ীভাব সমাস। আর প্রথমে যদি মিলের অভাব থাকে, পূর্বপদ পরপদের মধ্যে যদি একটা মিলের অভাব থাকে, কোনোটার অর্থ যদি না বোঝায়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো বহুব্রীহি। আর বিভক্তি থেকে যদি লোপ পাই, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো তৎপুরুষ। কারণ তৎপুরুষ সমাস বিভক্তিকে কি করে না? গ্রহণ করে না। আর সমাহার অথবা সমষ্টি থাকলে সেক্ষেত্রে আমরা বলবো দ্বিগু সমাস। আসো কিভাবে, আমি যদি একটা শব্দ বললাম, এটা কি? এটা হচ্ছে একটা পেন্সিল বা মার্কার। এটা কি? হোয়াইট বোর্ড। তাহলে বোর্ড ও মার্কার, এটাকে আমি যদি এক শব্দে বলি বোর্ড মার্কার। আমি যদি বলি পাঞ্জাবি পায়জামা, শার্ট প্যান্ট, ভাই বোন, এই শব্দগুলোকে যদি আমি ব্যাস বাক্যের মধ্যে নিয়ে যাই, ভাই ও বোন, মা ও বাবা, পাঞ্জাবি ও পায়জামা, প্যান্ট ও শার্ট, তাহলে আমি প্রত্যেকটা শব্দের মাঝখানে কিন্তু একটা অব্যয় পাচ্ছি। অব্যয়টা কি? হয়তো ও অথবা এবং অথবা আর, এইরকম যদি কোনো শব্দের ব্যাস বাক্যের মধ্যে যদি এই তিনটার একটা পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা কোন সমাস বলবো? দ্বন্দ্ব সমাস। আর যদি যে অথবা সে থাকে, আমি যদি বলি মহানবী, এই শব্দটাকে আমরা বাংলায় কিভাবে পাবো? মহান যে নবী। তাহলে এখানে যে আছে, তাহলে অবশ্যই এটা কোন ধরনের সমাস হবে? কর্মধারয় সমাস হবে। আমি যদি বলি সিদ্ধ আলু, তাহলে তোমাদেরকে বলতে হবে আলু যে সিদ্ধ, অথবা সিদ্ধ যে আলু। ভাজা পটল বললাম, ভাজা যে পটল। অথবা আমি তোমাদেরকে সুপুরুষ বললাম, সুন্দর যে পুরুষ। তাহলে যে আছে, তাহলে এটাকে কোন সমাসের মধ্যে আমরা ফেলতে পারি? কর্মধারয়। আমি এগুলো প্রাথমিক পর্যায়ে দিচ্ছি, অর্থাৎ সমাস চেনার একটা দুইটা আমি সিম্বল বলে দিচ্ছি। প্রথমে যদি অব্যয় থাকে, অব্যয়টা যদি উপসর্গ হয়, আমি বললাম তোমাকে আমি উপকূলে দেখেছি, তাহলে উপকূল শব্দের মধ্যে প্রথম শব্দ কোনটা? উপ। আমরা জানি যে উপটা হচ্ছে একটা উপসর্গ। তাহলে শব্দের প্রথমে যদি উপসর্গ থাকে, তাহলে সেটাকে আমরা কোন সমাস বলবো? অব্যয়ীভাব। বহুব্রীহিতে মিলের অভাব থাকবে। মিলের অভাব বলতে কি? এই পূর্বপদ পরপদ কোনোটার অর্থ বোঝাবে না। আমি হয়তো বললাম যে তোমাদেরকে কি 80তে 20 জার, একটা শব্দ, 3টা শব্দ বলেছি। 80তে 20 জার, 80 মানে হচ্ছে দাঁত, আর 20 মানে হচ্ছে বিষ। তাহলে যে প্রাণীর দাঁতে বিষ আছে তাকে কি বলা হয়? 80-20 বলা হয়। তাহলে আমরা জানি যে 80-20 শব্দের অর্থ হচ্ছে সাপ, কারণ আমরা জানি, প্রত্যেকে জানি সাপের দাঁতে কি আছে? বিষ আছে। কিন্তু এখানে 80-র অর্থ প্রাধান্য পাচ্ছে না, দাঁতের অর্থ প্রাধান্য পাচ্ছে না, বিষের অর্থ প্রাধান্য পাচ্ছে না, তৃতীয় একটা প্রাণীকে বোঝাচ্ছে, প্রাণীটার নাম হচ্ছে কি? সাপ। তাহলে পূর্বপদ পরপদ কোনোটির অর্থ না বুঝে যদি তৃতীয় কোনো অর্থ বুঝে, সেক্ষেত্রে এটাকে বহুব্রীহি বলা হয়। আর তৎপুরুষ বলা হয় পূর্বপদে একটি বিভক্তি থাকবে, কিন্তু সমস্ত পদে কি এটা রূপ পাবে। আমি তোমাদেরকে বললাম যে মন গড়া কোনো কথা আমাকে বলবো না, ঘি মাখা ভাত নিয়ে এসো আমার জন্য, আমি মন গড়া বলেছি। এই শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা 3টা শব্দ পাচ্ছি। কিরকম? মন
দ্বারা গড়া। এই তিনটে শব্দকে আমি কয়টা শব্দের মধ্যে নিয়ে এসেছি? মন গড়া একটা শব্দের মধ্যে নিয়ে এসেছি। এখানে দ্বারা একটা বিভক্তি আছে, যে বিভক্তিটা আমরা মন গড়ার সমস্ত পদের মধ্যে লুপ করে দিয়েছি, কারণ তৎপুরুষ সমাসের মধ্যে কখনো বিভক্তিকে গ্রহণ করবে না। আর যে সমাসের বিভক্তি লুপ পাবে সেটাকে বলা হয় তৎপুরুষ। এবার সমাসের সর্বশেষ প্রকারটা হচ্ছে কি? দ্বিগু সমাস। দ্বিগু মানে কি? যেখানে সমাহার থাকবে বা সমষ্টি থাকবে। আমি বললাম যে এদিক থেকে একটা রাস্তা এসেছে, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা। মোড়টাকে কি বলা হয়? চৌরাস্তার মোড় বলা হয়। তাহলে আমি যখন চৌরাস্তা বলেছি সেক্ষেত্রে কিন্তু আমি চারটা রাস্তার সমাহার করেছি। আমি যখন ত্রিভুজ বলবো, ত্রি মানে কয়টা? তিনটা। ভুজ মানে কি? রেখা। তিনটা রেখার যখন আমি সমষ্টি বা সমাহার করব তখন সেটাকে আমরা ত্রিভুজ বলি। চারটার করলে চতুর্ভুজ বলি, আর চারটা রাস্তার করলে চৌরাস্তা বলি, চারটার মোহনার করলে চৌমুহনী বলি। এই ধরনের যতগুলো শব্দ আছে সমাহার বা সমষ্টি যুগে সবগুলোকে বলা হয় দ্বিগু সমাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি যে সমাস শব্দের অর্থ কি, সমাস কাকে বলে, সমাসের কোন অংশটাকে কি বলা হয়, সমাস প্রধানত কয় প্রকার, অপ্রধানভাবে কয় প্রকার। কিন্তু আমরা এখানে অল্প করে আলোচনা করেছি কোন সমাসটাকে কি বলা হয়, এটা অল্প করে আলোচনা করেছি। একটা কবিতার মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে নামগুলো মুখস্থ করার চেষ্টা করেছি। বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এইভাবে দ্বন্দ্ব সমাস কোনটাকে আমরা নির্বাচন করব, কর্মধারয় নির্বাচন করার পদ্ধতি, বহুব্রীহি নির্বাচন করার পদ্ধতি, তৎপুরুষ নির্বাচন করার পদ্ধতি ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে আগামী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।